বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় সভাপতি, আমি খুব কম জায়গায় আজকাল যাই এবং কে সভাপতিত্ব করবেন এসব না জেনে আমি কোথাও যাই না আজকাল। আমি আমার ছোট ভাইয়ের মতো মাহমুদুর রহমান সভাপতিত্ব করবে জেনে আমি এসেছি, কেননা সম্প্রতি বিগত 1 বছর আমি তাকে একজন সাহসী সৈনিকের ভূমিকায় দেখেছি। দুর্বল কোনো লোকের স্থান বাংলাদেশে বোধহয় এখন থেকে আর নাই। আমি 1947 সালে ফিরতে চাই। 47 সালের আমার তারিখ মনে নাই, সেপ্টেম্বর মাস, সেন্ট্রাল ওয়ার্কিং কমিটি মিটিং অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, CWC মিটিং প্রিজাইডেড ওভার বাই জওহরলাল নেহরু, বম্বে। তার মধ্যে একটি লাইন, এই লাইনটি অনুগ্রহ করে আপনারা মনে রাখবেন। তার মধ্যে একজন প্রশ্ন করেছিলেন যে এই যে পাকিস্তান হয়ে গেল, ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান, আমাদের এই ভারত মাতাকে ভেঙে ভাগ করা হলো, এ কিভাবে এই জিনিস আমরা আমাদের সাইকিতে, ন্যাশনাল সাইকিতে কিভাবে অ্যাডজাস্ট করব। তখন একটা রেজলিউশন অ্যাডপ্ট করা হলো। সেই রেজলিউশনটার ওয়ার্ডিং ran like this: we hereby decide to accept the present partition for the time being. এই ফর দি টাইম বিং শব্দটি আমি কোন রাজনীতিবিদ কিংবা সাংসদের মুখে 47 সাল থেকে আজ পর্যন্ত এই সেন্টেন্সটি দ্বিতীয়বার উক্তি করে মানুষকে জানিয়ে দেওয়া এটা শুনিনি। এবং সেই লক্ষ্যেই বিজেপিই থাকুক ক্ষমতায়, কংগ্রেসই থাকুক ক্ষমতায়, আর ইন্ডিয়ার কমিউনিস্ট পার্টির ক্ষমতায় থাকাও সেটা কোনো মুসলমানের জন্য কোনো সুসংবাদ নয়। কেননা আমি মনে করি, কেননা আমি তাদের সময় বেড়ে উঠেছি। এখানে আমরা যারা উপস্থিত আছি, ডেফিনেটলি সাদেক ভাই আমার চাইতেও বেশি একটু দেখেছেন। আমরা জানি আমরা কাদের সাথে লেখাপড়া করেছি, কাদের সাথে থেকেছি, কারা আমাদের প্রতিবেশী ছিল। সুতরাং ফর দি টাইম বিং এর ওপরে ভর করে একটা পরিকল্পনা, তাদের অনেক বুদ্ধি, তাদের অনেক ধৈর্য, এবং তারা আমাদের মতো এই পেঁয়াজ খাওয়া এই অস্থির জাতি 2 দিন 5 দিনের প্ল্যান করে, 3 মাসের প্ল্যান করে, তারপর আর মুসলমানের কিছু মনে থাকে না। গরম জাতি নাকি খুব। আমাকে আমার অঙ্কের মাস্টার প্রফুল্লবাবু বলতেন, অঙ্ক কি কবি, তুই তো 100 পাবি না, ওই 98-99 পাবি। তার কারণ তোরা গরুর গোশত খাস আর পেঁয়াজ আর রসুন খাস, তোরা হলো গরম। তো গরম হলে নাকি গণিত হয় না। তো এটা প্রমাণ করার জন্যই আমি ওই 200-তে 200ই পেয়েছিলাম আমার প্রবেশিকা পরীক্ষায়। তো যাই হোক, এইভাবে মানুষ হয়েছি এবং ক্লাসে প্রথম হয়ে কোনোদিন আমার রোল নাম্বার 1 হয়নি, আমার রোল নাম্বার 2। আমি জীবনে প্রথম রোল নাম্বার 1 হয়েছে 1948 সালে, এবং আমার সাথে যে দ্বিতীয় হতো সে ইন্ডিয়া 1958 ব্যাচের অল ইন্ডিয়া IAS এ প্রথম, তার নাম তুষারকান্তি ঘোষ, ওয়েস্ট বেঙ্গলের চিফ সেক্রেটারি ছিল। তো হি ইউজ টু হ্যাভ রোল নাম্বার 1 and I had roll number 2. এইভাবে আমার 1943 সাল থেকে 1948 সাল পর্যন্ত কেটেছে জেলা স্কুলে। আমাদের সকলের যদি এই জিনিসটি মনে রাখি যে সেই লক্ষ্যে একটি কাজ হচ্ছে অবিরতভাবে, অবিরামভাবে। 1971 ছিল তার একটি স্টেপ। এটা যদি বাংলাদেশের মানুষের প্রতি প্রীতি হয়, আজকে আমি কয়েকটা কথা বলবো যা আপনারা রেকর্ড করবেন। আমার বয়স যা হয়েছে আর সময় টময় নেই, হয়তো লিখে যেতে পারবো না, কিন্তু এগুলি আপনারা লিখবেন, কারণ আমি মিথ্যাচারণ করি না, আমি মিথ্যা কথা বলি না, আল্লাহ আমার সাক্ষী। সেই হিসেবেই আমি কয়েকটা কথা বলতে চাই। এই যে ফারাক্কা করতে পারে, যে তিস্তা বাঁধ করতে পারে, যে তিপায় মুখ করতে পারে, সে আমার বন্ধু হতে পারে না। সহজ কথা। যে আমার পানির পথ বন্ধ করে দিতে পারে, সে আমার বন্ধু হবে বলে আমি বিশ্বাস করি না। যার দেশে যেতে হলে সকাল 4টার থেকে ফকিরের মতো লাইন 3 কিলোমিটার দিতে হয় গুলশানে, আমি তাদের বন্ধু বলে মনে করি না। তো আমি এই বাংলাদেশে অনেক অভিজ্ঞতা, আমি 2-1টি কথা বলে শেষ করে চলে যাব। একটি হচ্ছে যে বন্ধুর তো কতগুলি পরিচয় থাকে, বন্ধুর কতগুলি লক্ষণ থাকে।
আমি বাণিজ্য সচিব ছিলাম রিটায়ারমেন্টের ঠিক আগে। শেষ পর্যন্ত অনেক কথা বলে আমার ভারতীয় প্রতিপক্ষকে সার্কের মিটিংয়ের ঠিক আগে আমি তাকে 136টি পণ্যের একটি তালিকা করি। অরিজিনাল তালিকা ছিল প্রায় 300। এটা থেকে কমিয়ে কমিয়ে, যেটা মানে একেবারেই কোনো আপত্তি করবার কথা নয়, একেবারেই ইনকুয়াস, এইরকম দেখে একটা তালিকা দিই 136টি পণ্যের। সেই 136টি পণ্য উনি বললেন আমি 7 দিনের মধ্যে অন্তত পক্ষে 50টি পণ্যের এন্ট্রির কথা দিয়ে যাচ্ছি আপনাকে। ওনার কথা কোথায় আমি জানি না, উনি এখনো বেঁচে আছেন, দিল্লির গভর্নর, রিটায়ারমেন্ট এর পরে দিল্লির গভর্নর হয়েছিলেন কিছুদিন। একটি পণ্যের প্রবেশ অধিকার বাংলাদেশ পায়নি। আমি রিটায়ার করেছি 95 সালে। এই পানির বিষয়ে সাদেক ভাই খুব বাইরে যারা সরাসরি ভাবে বাইরে থেকে যুক্ত ছিলেন উনি তাদের মধ্যে একজন, তো হি উইল বেয়ার মি আউট। কিন্তু আজকে ওনার জন্য কিছু ইনফরমেশন আমি দিয়ে যাই। এই চুক্তির আগে প্রশ্নে আসি। এই পানি যখন এই বারাজ অপারেট করবার অনুমতি চাইলেন তখন মিসেস গান্ধীর ব্যক্তিগতভাবে লেখা একটি চিঠি বঙ্গবন্ধুর কাছে। আমি তখন ভারপ্রাপ্ত সচিব পানি সম্পদ মন্ত্রণালয়ের। এই চিঠিটি নিয়ে আমি এবং তদানীন্তন মন্ত্রী যিনি ছিলেন আমরা গেলাম। উনি চিঠিটি মন্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছেন। দিস আর হিস্ট্রি অ্যান্ড ইউ মাস্ট রিমেম্বার। তাকে বলা হলো যে, বঙ্গবন্ধু জিজ্ঞেস করলেন যে কি তো চালু করবে, তো এ তো বলছে এক্সপেরিমেন্টালি চালু করবে, এটা পারমিশন দিয়ে দিই। আমরা স্যার পারমিশন না দেওয়া ভালো, কিন্তু হঠাৎ করে একটা পারমিশন, খারাপ পারমিশন দেওয়ার চেয়ে চুক্তির মতো চুক্তি না থাকা ভালো। উনি বললেন যে না না না, এটা তো শুধু তো অন ট্রায়াল বেসিস বলেছে 7 দিনের জন্য। আমরা স্যার আমি জানি না, মানে আমার এই ধারণা, আমার তো বেশি কথা বলা সাজে না, আমি তো আবার মুক্তিযোদ্ধা টোদ্ধা না, আমার নানা অসুবিধা। তো সুতরাং আমার হলো, যাই হোক ওটা পার, উনি চিঠির উত্তর দিয়ে দিলেন সামান্যভাবে, হ্যাঁ আপনি ওই কথাটি আমি জোর করে, আমি এবং বিএম আব্বাস জোর করে ঢুকালাম যে ওই 7 দিনের জন্য এক্সপেরিমেন্টালি আপনি চালু করতে পারেন, কিন্তু এটা কিন্তু পার্মানেন্ট চালু নয়, এটাই ধরে নেওয়া হচ্ছে। এই সংবাদটি অনেকে জানেন না, কিন্তু সেই যে চালু হলো সেই চালু কিন্তু আর কোনোদিন আর দ্বিতীয় কোনো পত্র আসেনি কোনো অনুমতি চাইবার। এবং 1996 সালে যখন নতুন একটা চুক্তি হলো, আওয়ামী লীগ সরকার করলেন, এই চুক্তিটি আমার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল আমার কমেন্টের জন্য একজন এমপি সাহেবকে দিয়ে। আমি এর মধ্যে পড়ে অল্প সময় 1 ঘন্টার টাইমে তো অত দেখতে পারিনি, আমি পড়ে দেখেছিলাম যে এর মধ্যে কোনো গ্যারান্টি ক্লজ নাই, জয়েন্ট অপারেশন নাই, কোনো আর্বিট্রেশন নাই। সুতরাং এটা একটা অসম্পূর্ণ চুক্তি, খারাপ চুক্তি। খারাপ চুক্তি চেয়ে না চুক্তি থাকা ভালো, অ্যাটলিস্ট চিৎকার করা যায়। তো এই চুক্তিটিকে চুক্তি বলার পরে আর পৃথিবীর কোথাও যাওয়া যাচ্ছে না, এই জন্যে তারা বলে ইউ আর অলরেডি আন্ডার অ্যান এগ্রিমেন্ট উইথ ইন্ডিয়া। আচ্ছা, এই চুক্তির বিষয় আপনাকে, আপনার কথার সাথে আমি একমত। আমি একটি কমেন্ট করেছিলাম দিল্লি এয়ারপোর্টে খুব ডিজেক্টেড হয়ে, কারণ যে ব্যবহার, আমি যে পদেই থাকি, আমি যত ছোট কেরানি হই না কেন, ভারতের যিনি সচিব, আমি তো একই মর্যাদা পাওয়ার কথা আমার বলে, তিনি যেভাবে কথা বলেন আর ওনার পিএসের রুমে বসিয়ে রাখতেন, সেটা আমি তার নাম বলতে চাই না, মনে হতো যে উনি কি ওনার পিএস না পিএ কি আমার নতুন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে আমি জানি না। তো যাই হোক, এগুলি সব মুখ বুঝে সহ্য করেছি, কেননা তখনকার সরকার এত বেশি কৃতজ্ঞতায় একবারে অবনমিত যে কোনো কথাই বলা যাচ্ছিল না। যাই হোক, আমরা সেই সভায় থেকে আমি একটা কমেন্ট একটু করে ফেলেছিলাম। পরের দিন স্টেটসম্যান খুব জঘন্য একটি এডিটোরিয়াল লিখেছিলেন আমার নাম ধরে, যে অপ্রাপ্তবয়স্ক এবং পাকিস্তানি মেন্টালিটি সম্পন্ন পাকিস্তান ফেরত এক অফিসার অসভ্যের মতো এরকম আচরণ করে বেড়াচ্ছে ইত্যাদি। আমি ঢাকায় আসার পরে বঙ্গবন্ধু আমাকে ডেকে পাঠান, ইউ মাস্ট শেয়ার দিস। উনি আমার ডেকে পাঠান এবং আমাকে মন্ত্রী বললেন যে আপনার কাজ হয়ে গেছে। কি বলে, ভীষণ রাগ, উনি ফিউরিয়াস। আমি গেলাম, রাত তখন প্রায় 11:30 ওনার বাসায়, উনি অফিস থেকে গণভবন থেকে বাসায়। আমি গেছি, টু মাই এক্সট্রিম সারপ্রাইজ অ্যান্ড শক, হি পুট হিজ হ্যান্ড, উনি আমার ছোটবেলা থেকে চেনেন, উনি আমার আত্মীয় হন, আমার কাজ, আমি ফরিদপুর গোপালগঞ্জের ছেলে।
আমার কাঁধে হাত দিয়ে আমাকে ওই ছোট্ট সিঙ্গেল সোফার মধ্যে টেনে বসিয়ে বললেন যে আমি তো ভারতের নুন খাই নাই। ইউ লিসেন টু দিস। একটা শব্দ আমি যদি বানিয়ে বলি কি বাড়িয়ে বলি, আল্লাহ যেন এর শাস্তি আমাকে কবরে দেন। আমি তো ভারতের নুন খাই নাই। সুতরাং তুই যা বলেছিস ঠিক বলেছিস। ওনার বাংলা ভাষার উচ্চারণ একটু ওই দক্ষিণ অঞ্চলে ছিল বলে, তুই চালায় যা, এই ছিল ওনার ভাষা। দিস ইজ হাউ হি এন্ডেড অ্যান্ড আই কন্টিনিউড। আই থট যে আই হ্যাভ গট এ গ্রিন সিগন্যাল। সুতরাং এইটা কি আমি দীর্ঘ করে যে চুক্তির কথা আপনি বললেন 1974 সালের 24 থেকে 28 মে তো আপনার রাষ্ট্রপতি ভবন দিল্লি, ভিভি গিরি তখন রাষ্ট্রপতি। এটা ইউ মাস্ট হিয়ার ভেরি কেয়ারফুলি। আমি লাঞ্চ খাওয়ার সময় ভিভি গিরির ওখানে বঙ্গবন্ধু, তার একটু দূরে মিসেস গান্ধী দাঁড়ানো। যে কারণেই হোক উনি আমাকে খুব স্নেহ করতেন, আমার ধারণা, কারণ বহুবার মিটিং করেছি এবং আমারও মনে হয়েছে খুব বুদ্ধিমতী, খুব বিচক্ষণ মহিলা। আমি ওনার পাশে দাঁড়িয়ে একটা ছবি তুলতে গেলাম। আমি বললাম যে আই ওয়ান্ট টু বি ফটোগ্রাফড উইথ ইউ। তো আই এম নট ভেরি গুড লুকিং। তো উনি হাসলেন, হেসে ক্যামেরাম্যানকে ইঙ্গিত করলেন, ছবি একটা তোলা হলো। তো এই ছবি তোলার সুযোগ নিয়ে আমি বললাম যে ম্যাডাম প্রাইম মিনিস্টার, আমি আপনাকে দুটো প্রশ্ন, তো করা যাচ্ছে না মিটিংয়ে, মিটিংটা একটু পরে আবার শুরু হবে, এখন তো রিসেস। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, সাদেক ভাই আপনি একটু শুনবেন কাইন্ডলি। আমি বললাম যে কুড ইউ হ্যাভ অপারেটেড দিস ব্যারাজ দি ম্যানার ইউ আর অপারেটিং ইট নাও ইফ বাংলাদেশ would have remained East Pakistan? শুধু এই মহিলার বুদ্ধিমত্তার প্রশংসা করতে হয়। উত্তর দিলেন কি শোন, বলেন পাস অন টু দি নেক্সট কোয়েশ্চেন। এটাকে বলে বুদ্ধিমত্তা। আমি বললাম মাই সেকেন্ড কোয়েশ্চেন ইজ could you have operated this barrage the manner you are doing it now if it were part of India? She walked away and joined Sheikh Mujib in lunch. These are the stories. These stories must be told. সেই ছবি যেটা আছে ইন্দিরা মুজিব চুক্তির, ওটায় বঙ্গবন্ধুর পাশে দাঁড়িয়ে কলম ধরে আমি দাঁড়ানো। আমি সমস্ত কিছু জানি এবং ওই চুক্তিও সই করার সময় একটি ঘটনা ঘটে, সেই ঘটনাও আপনার জানা উচিত। কারণ এ আমার কবে মরে যাব বলতে পারবো না, এটা বলা হয়নি। এটা সাক্ষী সবাই মরে গেছে, বেঁচে আছে শুধু একজন, কামাল হোসেন। কামাল হোসেন আর আমি, হি ওয়াজ ফরেন মিনিস্টার, I was water secretary, B.M. Abbas was water advisor, Khondokar Mushtaq was water minister, Bangabandhu was prime minister, Mr. Nurul Islam was foreign trade secretary, and Fakhruddin Ahmed was acting foreign secretary. Taslimer Boro Bhai, he died. So আমি আর কামাল হোসেন ছাড়া কেউ জীবিত নাই। আমি আজও জানি না যে ডক্টর কামাল হোসেন কেন এই কথা জাতিকে বলেননি, আমি বলছি আপনাকে। একটি প্রশ্ন করছেন সর্দার সরণ সিং, ফরেন মিনিস্টার অফ ইন্ডিয়া, তার পাশে বসা মিস্টার কেওয়াল সিং, দি ফরেন সেক্রেটারি অফ ইন্ডিয়া, বলছেন যে বঙ্গবন্ধু, দি পিপল অফ ইন্ডিয়া মাইট মিসআন্ডারস্ট্যান্ড ইউ, দি গভর্নমেন্ট নোজ দে উইল নট মিসআন্ডারস্ট্যান্ড ইউ, বাট পিপল অফ ইন্ডিয়া মাইট মিসআন্ডারস্ট্যান্ড ইউ বিকজ it was our understanding that our foreign policy shall be coordinated. Your joining in OIC meeting Lahore, we had no consultation, and therefore there was no coordination. And people of India think that we are not following the same foreign policy with Pakistan. আপনাকে উত্তরটা আমি শোনাই, আমি ওনাকে নকল করতে পারবো না, সেটা করা উচিত হবে না, কিন্তু শুধু শব্দগুলি শুনবেন তার পিকুলিয়ার ভাষায় এবং তার পিকুলিয়ার ইংরেজিতে, তার ইংরেজি বাংলা দুটোই ক্ষমা করে দিয়ে আমরা কন্টেন্ট। This is the first time in my life that I was proud that we had a founding father of a nation who had so much courage. এর আর সাক্ষীর কোনো প্রয়োজন নাই, আমি যথেষ্ট। উনি একটা টেবিলে he thumped the table so hard যে টেবিলে আমরা যারা বসা ছিলাম 7 জন, the coffee spilled, এবং ওনার গলার আওয়াজের মধ্যে খুব পৌরুষ ছিল। উনি দিয়ে বললেন, মিস্টার, আমি ওনাকে নকল করতে পারবো না, আমি শব্দগুলি বলছি, মিস্টার সরণ সিং, ডোন্ট টিচ মি সাবকন্টিনেন্টাল পলিটিক্স, বাট রিমেম্বার I understand the difference between
coordination and subordination. I do not need anybody's permission to go and visit OIC. I represent a country where 90% are Muslims, and I have gone to join. We are the second largest Muslim nation in the world, and I have gone to join them. Whether it is in Lahore or whether it is somewhere else is a different thing. But I don't need anybody's permission. This is another thing that that supports what you had said. আজকে এসব কথা মনে পড়ার কথা না, কিন্তু মনে পড়ছে এই জন্যে যে আমি একটা অনিবার্য গতিতে, much to the regret and sadness of my presiding president today and Hannan and Sadiq Bhai, and কেন ওদের চিন্তার উৎসের শক্তি আমি বুঝি। আমরা একটা অনিবার্য ভাবে সেই ৪৭শে সেপ্টেম্বরের সিডব্লিউসি রেজলিউশনের দিকে অগ্রসর হচ্ছি, এবং ভারতের যে সুচতুর অগ্রযাত্রা এটাকে ইমপ্লিমেন্ট করবার তার প্রথম ধাপ ছিল ১৯৭১। এটা কে কি ভাবেন আমার কিচ্ছু এসে যায় না। আমার রাজাকার, আমার পাকিস্তানি, আমি কোনো পৃথিবীতে কোনো মানুষ নাই আমি যাকে ভয় পেয়েছি, পৃথিবীর কোনো জাতির কাছ থেকে আমি না সিগারেট খেয়েছি না পয়সা খেয়েছি, আমার প্রয়োজন হয়নি। আমি একটা সচ্ছল পরিবারের সচ্ছল সন্তান, এর প্রয়োজন হলে কি করতাম জানি না। তো এখন আমি আমার এক স্কুল ফ্রেন্ড, জানি না আপনারা চিনবেন কি চিনবেন না, মুস্তাফা মোয়াজ্জেম হোসেন, ডায়াবেটিক এটার সিনিয়র মোস্ট ডক্টর ছিলেন, উনি জাস্ট মাস ২ আগে মারা গেছেন। আমি ওনাকে মারতে উঠেছিলাম বছরখানেক আগে, উনি এই কথা বলেছেন ১ বছর আগে, যে আমরা পাসপোর্ট তো বহুবার বদলালাম, কি হবে, ইন্ডিয়ার পাসপোর্টের তো তবু পৃথিবীতে একটা সম্মান টম্মান আছে, এখন অ্যাটম বোমা টমা বানিয়েছে, আমাদের এই পাসপোর্ট দেখলেই সবাই ভুরু কোঁচকায়, সব ইমিগ্রেশন পৃথিবীর, তা আমরা ইন্ডিয়ান হয়ে গেলে কি ছিলাম যাই তাই থাকবো, আমরা তো তুই হিন্দু হয়ে যা, এটাও হয়ে যা। তো বললো যে অধিকাংশ তো ছিলাম, তো নমশূদ্র ফুদ্র ছিলাম, হয়ে যাব। And I unnecessarily I don't go to beat anyone now, because I know যে বাংলাদেশের মানে আমার কি বলবো, এই কথা বলতে আমার যদি বুকের কোনো পাঁজর না থাকে তার জন্য আমি কোনো দুঃখ পাই না, আমার সমস্ত পাঁজর ভেঙে যায়। তো বাংলাদেশে আজকে 25% কমপক্ষে ব্যক্তি, বিশেষ করে যারা শিক্ষিত, এই শিক্ষিত বুদ্ধিজীবী 25% বিশ্বাস করে এবং কাজ করে যাচ্ছে নিরন্তর যাতে আমরা এক হয়ে যাই। এক তো ছিলাম। I had gone to attend a meeting, বাংলাদেশ থেকে আমাকে ডেকেছিল, অ্যান্ড টু মাই যাই হোক আমি দেখলাম সুলতানা কামালকেও ডেকেছিল। একটা কি প্রবাহ সংঘ একটা আছে, প্রবাহ সংঘ, এটার মেম্বার আদভানি, এটার মেম্বার ওই যে মুসলিম একজন অভিনেত্রী আছেন ওই শাবানা আজমি, এটার মেম্বার এই যে গান্ধীর পুত্র ওয়েস্ট বেঙ্গলের গভর্নর, এরা সমস্ত। তো সেখানে আমাকে ডাকার কি কারণ, ইট মাস্ট হ্যাভ বিন দি অডেস্ট মিস্টেক দে মেড। এবং সেইখানে এত সুন্দর হসপিটালিটি এবং এত সুন্দর ভাবে রিসিভ এর আগে কোনোদিন আমি জীবনে এত যে ইন্ডিয়ায় মিটিং করতে গেছি। কিন্তু সেখানে সামারি বলে দিই আপনাকে, এই সাবজেক্ট হচ্ছে লিভিং উইদাউট ফ্রন্টিয়ার্স। 1947 সেপ্টেম্বর, কেউ কথা বললেন না। আমার বাঁ পাশে বসা আদভানি সাহেব, যাকে আমার মনে হচ্ছিল, আমার কি মনে হচ্ছিল আপনাকে বুঝতে পারো, আমার মনে হচ্ছিল যে আমার বয়স তো তখন যখন গেছি তখন I was 73, যে আমার বয়স যদি এই 40-40 হতো, আদভানি সাহেব আর দিল্লি ফিরতে পারতেন না একেবারে ফর শিওর। না হাত তোলা না, আমি দিস ইজ দি নেচার আই হ্যাভ। আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটকে জীবনকে ডিভাইড করে নিয়েছি, এবং আমি আই এম ইন দি হোয়াইট বলে আমি মনে করি, কারণ আমি বিশ্বাসী। তো ব্ল্যাক সাথে আমার সংগ্রাম ইজ ইটার্নাল। এইখানে কথা হয়েছিল ফ্রন্টিয়ার উড়িয়ে দেবা, এখানে কত ফ্রন্টিয়ার উড়িয়ে দেবা, এখানে কত গজল গাওয়া হলো, কত সঙ্গীত করা হলো, কত কাব্য, যে আমরা এক, প্রেম, ভালোবাসা, মমতা, একটা মধুমালতী একটা রাগ আছে, একটা মধুমাত সারাঙের, মধুমালতী রাগের সব বক্তৃতা। আচ্ছা, আমি বললাম যে দেখেন আপনারা গান টান করলেন, আমি কিন্তু আসলে গায়ক, প্রফেশনাল, এবং এরকম চলো ফিরসে মুস্কুরায়, আমি ফয়েজ আহমদ ফয়েজের এরকম বহুত গজল গেয়ে একদম বিমোহিত করে দিতে পারি আপনাদের। কিন্তু আমার একটা কথা, আজকে যে লিভিং উইদাউট ফ্রন্টিয়ার্স, we had been living without frontiers. India was not partitioned. Up to 47, for hundreds and hundreds of years, we had been living together.
why we have lived separately, why it was decided that we live separately. না না, এই একসাথেও ছিলাম, এটা আবার হতে হবে কেন? একসাথে ছিলাম, ভাঙলাম কেন? সেই কারণগুলো যদি আজকে আর না থাকে, এক হতে আমার আপত্তি নাই। সেই কারণের মধ্যে কি ছিল? আমাদের রাজনৈতিক বিষাক্ততা, একের অন্যের প্রতি ঘৃণা। সেই ঘৃণার কাহিনী ওই ইংরেজ আমলে আমরা যারা লেখাপড়া করেছি তাদের কাছ থেকে একটু শুনে নিন। আজকে সেটা বলে ওনার 5 মিনিট আমি অনেক আগে অতিক্রম করে গেছি, আমি সেই জন্য আর ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। যে অপমান, মশলা ছাড়া কোনো নামে স্কুলে আমাকে কোনো হিন্দু শিক্ষক অ্যাড্রেস করেননি, দোনারা পায়জামা পড়তাম বলে। অথচ আমার বাপ সেই স্কুলের কমিটির ভাইস প্রেসিডেন্ট এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট প্রেসিডেন্ট ফরিদপুরে। এটা একটা জেলা স্কুল, সরকারি, ওয়ান অফ দি ওল্ডেস্ট জেলা স্কুলস অফ ফরিদপুর, অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। কোনদিন আমার নাম, আপনারাও সেই নামে আমাকে ডাকতে হয়তো পারেন, আমার তো একটা নাম আছে, একটা আসাফুদ্দৌলা তো একটা নাম, আমরা ফসাফজদৌলা বলে ডাকতাম। হ্যাঁ, ফসাফস বলে ডাকতেন আমাকে। আমি তাই রয়েও গেছি তাই তো। এবং আমাকে আমার হিস্ট্রির টিচার সুনীল বাবু, আমরা চাইনি এসব কথা আজকে বলতে, শিক্ষকদের পায়ে ধরে সালাম করতাম আমরা, আমাদের সময় এই ছিল ট্র্যাডিশন, সেখানে হিন্দু মুসলিম কোনোদিন দেখিনি। সেই সুনীল বাবুর প্রশ্ন হাফ ইয়ারলির পরীক্ষায়, হু ইন ইয়োর ওপিনিয়ন, হু কমা ইন ইয়োর ওপিনিয়ন ইজ দ্য গ্রেটেস্ট এম্পায়ার অফ ইন্ডিয়া। এটা তো সুনীল বাবুর ওপিনিয়ন না, এটা তো আমার ওপিনিয়ন নাকি? আমি যদি বুঝে থাকি ইংরেজি, আমি বাবরকে বলেছিলাম দি গ্রেটেস্ট। উনি আমাকে বললেন স্ট্যান্ড আপ বেঞ্চে, আমি বলছিলাম আমি জীবনে বেঞ্চে দাঁড়াইনি বললেন। বলে আই এম অর্ডারিং ইউ টু স্ট্যান্ড অন দি হাই বেঞ্চ। আই সেড স্যার আই উইল নট, বাট আই ওয়ান্ট টু নো ওয়াই ইউ ওয়ান্ট টু মেক মি স্ট্যান্ড অন দি বেঞ্চ। বলে যে চন্দ্রগুপ্ত মৌর্যকে চোখে দেখো না, অশোককে চোখে দেখো না, সমুদ্রগুপ্তকে চোখে দেখো না। ক্লাসের মধ্যে চিৎকার করছেন আমার দিকে তাকিয়ে, লাইক এন ইনসেন। আমি এতটুকু ছেলে, ক্লাস 5 এতটুকু। নিডেন পক্ষে আকবরকে দেখো না। আমি বললাম যে স্যার এদের সকলের কথার উল্লেখ আছে আমার এই 16 পাতার এসেতে, কেন আমি অন্য কাউকে চাইতে বড়? আমার অ্যাসাম্পশন হয়েছে একটা মানুষ মহান না হলে সে মহান রাষ্ট্রপতি হতে পারে না, তার বেসিক কোয়ালিটি থাকতে হবে। এবং বাবরের সাথে ছিল, হি ওয়াজ এ সেন্ট, হি ওয়াজ এ পোয়েট, হি ওয়াজ অ্যান অ্যাস্ট্রোনমার, হি ওয়াজ এ ম্যাথমেটিশিয়ান, অ্যান্ড হি ওয়াজ গ্রেট মুসলিম। জীবনে বিছানায় শোয় নাই, জীবনে সিংহাসনে বসে নাই। আই থিঙ্ক হি ওয়াজ এ গ্রেট ম্যান। ছেলের রোগ নিজে নিয়ে মরে গেছে, লাইক এ সেন্ট। এবং হুমায়ুন যে লাইব্রেরি থেকে পড়ে মারা গেছেন, লাইব্রেরি বাবরের করা। এবং আপনি এই সমস্ত আমার এই কাহিনী পাবেন বাবর নামায়। ওই ভিনসেন্ট স্মিথের বইও তখন আমার মুখস্থ, ঈশ্বরী প্রসাদেরও মুখস্থ, বাবর নামাও মুখস্থ। সুনীল বাবুর সেই প্রশ্নের উত্তর হয়েছিল, হেডমাস্টার গিরিশ বাবু ডাকলেন, ডেকে হি হুইপ মি, এতটুকু হাত আমার, রামদয়াল ও ঘন্টি বাজাত, 3টা মার রামদয়ালকে দিয়ে বাড়ালেন, উনিও না। আমি তো ওনার মারার যোগ্য না, উনি তো ভট্টাচার্য, আমি তো কুকুরের সন্তান, তো কুকুরের সন্তানকে তো রামদয়ালই মারবে। রামদয়ালের হাতের চাবুক খাওয়া যে লোক, আই এম ভেরি সরি, আমি আজকের লোক না, আমি আজকের লেখাপড়া করার লোক না। আমার বহু হিন্দু বন্ধু আছে, কিন্তু তাদের আমি দেখেছি, তাদের বাড়িতে তারা দাওয়াত করেছে। আমি যখন চলে এসেছি, বই ফেলে এসেছিলাম ভুল করে, মোহন সিরিজের একটি বই, দস্যু মোহন। এইটা আবার আনতে গিয়ে দেখি তার মা তাকে অকথ্য ভাষায় গালাগালি করছে, যে ঘরে বসেছিলাম ওই ঘর ধুচ্ছে, ওই চেয়ার ধরছে, কি বলে পরিষ্কার কর, সাফ কর, অপবিত্র হয়ে গেছে সব। 1944, আই এম নট টেলিং ইউ ওয়ান সিঙ্গল লাই। আজকে আমাকে ডেকেছেন এর উপরে কি বলবো? করিডোর মানে জানি না, একবার বলে ট্রানজিট, একবার বলে করিডোর। এদেশে কি মানুষ ইংরেজি শিখেছে না ইংরেজি শেখেনি, নাকি ভাবে যে আর কেউ কিছু ইংরেজি শেখেনি? এখন করিডোর হ্যাজ এ পার্মানেন্স। আমি যেটুকু ইংরেজি বুঝি, ইংরেজির মাস্টারি করেছি এই বিশ্ববিদ্যালয়ে, আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে ইফ ইট ইজ এ ট্রানজিট, ইটস ফর এ স্মলার পিরিয়ড, ইটস এ স্মলার পিরিয়ড। একটা ট্রানজিট মানে ইউ ক্যানট রিচ টু ইউর ডেস্টিনেশন, ইউ স্টে হিয়ার অ্যান্ড দেন ইউ গো ব্যাক। আচ্ছা, আর একটা হচ্ছে করিডোর। করিডোর হ্যাজ এ পার্মানেন্স, that there is a permanent route, a permanent width and a permanent length,
through which you go and you are permitted to use it the way you like. এটা একটা করিডোর, একটা অধিকার সৃষ্টি হয়। কেমন? আমার মাল যখন নেপালে যায়, আমি কমার্স সেক্রেটারি থাকতে থেকে যখন ওই পেঁয়াজ আর ডাল ইম্পোর্ট করি নেপাল থেকে, টু মাই শক আমি ইন্ডিয়ান কমার্স সেক্রেটারিকে ফোন করলাম ঢাকা থেকে, যে কী ব্যাপার যেতে জানা, বলে না এটা তো ট্রান্সশিপমেন্ট, your trucks cannot go beyond the borders of Dinajpur, then my trucks will take it to Nepal. তো আমি বুঝলাম না, তার আরেকটা শিখলাম, ট্রান্সশিপমেন্ট। এর কোনটা এই করিডোর বলতে কি বোঝায় আমি জানি না। আমি যেটা বুঝি, এরকম করিডোর কোনো স্বাধীন দেশ কোনো স্বাধীন দেশকে দেয় না। আপনি ইউরোপিয়ান ইউনিয়নের দৃষ্টান্ত এখানে আনবেন না, দি সিভিলাইজেশন ইজ ডিফারেন্ট, দি ব্যাকগ্রাউন্ড ইজ ডিফারেন্ট, এই সমস্ত ফুজুল কথা বলে। সুতরাং আমি ঘোর বিরোধী এটার। এটা ট্রান্সশিপমেন্ট হতে পারে, এটা করিডোর হতে পারে না। টাস্ক ফোর্স, ইউ আর ইনভাইটিং কুমির, ইউ আর ইনভাইটিং এ কুমির। ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরশিক্ষা হয়নি, এইভাবেই আসে যে শুধু আপনার গুপ্তচর বৃত্তিতে একটু সাহায্য করি। কই আমার একটা ব্রিজ বানাবার সময় তো সাহায্য করতে আসে না কেউ। আমার ইউনিভার্সিটিতে তো বলে না কখনো ভারত যে আমি 10টা ভালো প্রফেসর পাঠাই, সেটা তো কেউ বলে না। 5টা ভালো ডাক্তার পাঠাই। তো যাই হোক, এই টাস্ক ফোর্স খাল কেটে কুমির আনবেন না। টিফা চুক্তি আমি বলেছি, আমার বাণিজ্য সচিব হিসেবে আমার যে অভিজ্ঞতা, তাতে কোনো কিছু দেবার জন্য এত ব্যগ্র হওয়া ঠিক না, রাজনৈতিকভাবেও না। এবং স্বাধীন কোনো রাষ্ট্রের স্বাধীন চেতা রাজনীতি থাকলে সেখানে দেবার ব্যগ্রতার চাইতে নেবার ব্যগ্রতা বেশি হওয়া উচিত। আর জাতীয় ঐক্যের কথা আমি ওনার সাথে একমত। আমি ডিটেইলে যাব না আজকে, এটা সাবজেক্টও যখন ওইভাবে হাইলাইটেড হয়নি। শুধু একটি কথা, যে আমরা এমন নেতৃত্ব নাই, আমাদের সোজা হিসাব, এমন নেতৃত্ব আমাদের বর্তমানে নাই যেখানে ঐক্য সমৃদ্ধ হয়, যেখানে ঐক্য সংহত হয়, যেখানে আমাদের একের পরস্পরের মধ্যে সংঘাত এবং বিভেদের রেখাগুলি কেউ তুলে দিতে পারে, সেরকম নেতৃত্বই নাই। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি এমন নেতৃত্বের, যে আমাদের এক ভাইকে আরেক ভাইয়ের সাথে মিলিয়ে দিক। এখন তো এমন অবস্থা হয়েছে, একদল বলে খোদা হাফেজ, একদল বলে আল্লাহ হাফেজ, হ্যাঁ, একদল বলে বাংলাদেশ জিন্দাবাদ, একদল বলে জয় বাংলা। কার সাথে? একজন বলে বিসমিল্লাহির রহমানির রহিম, একজন বলে পরম করুণাময়। বুঝতে পারি না, আমি নিজে এই বয়সে আই গেট কমপ্লিটলি কনফিউজ। এদের তো আলাদা এখন সমাধিক্ষেত্র হওয়া উচিত, আলাদা কবরস্থান, এটা একসাথে ওখানে মারামারি হবে আলাদা। যারা আওয়ামী মাইন্ডেড তাদের আপনারা আলাদা কবরস্থ হবেন, যারা অবশ্য আপনারা কবরে যাবেন না, পড়বেন, সে আপনাদের ইচ্ছা। আর যারা কবরে যেতে চান, বিএনপির আলাদা কবরস্থান হওয়া উচিত। এই অবস্থায় আজকের এই মিটিংটায় আমি এসেছি, আমার একটা সারা বছরের একটি পারিবারিক দিন, আমাদের একটি 7 ভাই বোন এখনো জীবিত আছি, আমারই বয়স 74 পার হয়ে গেছে। সুতরাং আর বড় বোন অপেক্ষা করছে সকাল সেই 10টা থেকে, যে আজকে 7 ভাই বোন সকাল 10টা থেকে রাত 12টা একসাথে থাকবো। আমি শুধু এইটার জন্য না, একটা হচ্ছে এই যে আমার দুই পাশে যে দুই, আর এই যে সাদেক ভাই, এই এনাদের এই নাম দেখে ইয়ে হয়ে গেলাম, নরম হয়ে গেলাম। আর নরম হয়ে গেলাম এই সাবজেক্ট দেখে, যে এই সাবজেক্টের উপরে তো কথা, এর কিছু ভাব প্রকাশ না করে এই নীরবে তো আর থাকা যায় না, আর যাচ্ছে না থাকা নীরবে, বেশি বলতে হবে আজকে না। এবং আমাদের এর পেছনে রুখে দাঁড়াতে, আমাদের ছেলেরা কোথায়, আমাদের ছেলেমেয়েরা কেন কথা বলে না? এই তরুণ আমাদের সন্তান হতে পারে না কেন? কিরকম বাপমা সন্তান শেখাচ্ছে, যে যাদের সাথে, যারা তোমাকে মানুষের সমান গ্রাহ্য করে না, তুমি তাদের সাথে এক হয়ে যেতে চাও। তুমি কি দেখেছো, কখনো ভেবেছো যে আমার বাপ তো একসাথে ছিল? ওই তরুণকে জিজ্ঞেস করুন যে ওর বাপ যেন বলে যে ও সে একসাথে হতে চায় কিনা। যদি কেউ রাজনৈতিকভাবে পাকিস্তান ভাঙার বিরুদ্ধে মতবাদ রেখে থাকে, অ্যাজ এ পলিটিক্যাল ওপিনিয়ন, দেয়ার ইজ নাথিং রং ইন ইট। রং হয়েছে তখন যখন সে বলেছে ওই বাড়িতে একটা ছেলে আছে, গিয়ে ধর ওটা মার, ওইখানে একটা ইন্টেলেকচুয়াল আছে, ওকে ধরে আমি দিচ্ছি, আপনি মেরে ফেলেন। দ্যাট ইজ ওয়ার দি ক্রাইমস ওয়ার কমিটেড অ্যান্ড দোজ শুড বি ট্রাইড অ্যান্ড লুকড ইনটু। সাক্ষী নিয়ে আপনি ইয়ে করে ফেলেন। কিন্তু আপনি এমন একটা ভাব, টেররিজমের ডেফিনেশন ব্রডেন করতে করতে এমন এক অবস্থা আপনি করেছেন যে আজকে আমার আব্বার ছবি যখন দেখি আমি, মাথায় সাদা টুপি এবং সাদা সেই দাড়ি, তখন আমার মনে হয় আমার আব্বাকে ছিলেন নাকি রাজাকার। কারণ ডেফিনেশন এবং নাটকে সবকিছুতে এমন ভাবে করছেন, নাটকের মধ্যে সবচেয়ে খারাপ যে বদমাইশ, যে রেপিস্ট চেয়ারম্যান, ওইটার মাথায় টুপি, এখানে কালো দাগ, তার সাদা দাড়ি। এই কোন খেলা? এই খেলা তো সেই 46-47 দেখেছি, তার জন্যই তো আলাদা হয়েছিল। আবার সেই খেলা শুরু হয়েছে। আর এই খেলার প্রতি
আপনাদের আমার করজোড়ে একটি কথা, যে আমাদের প্রত্যেকের বাড়িতে আমাদের সন্তান আছে, আমাদেরও ছেলে মেয়ে আছে, আপনি তাদের উদ্বুদ্ধ করেন। এইভাবে পারবেন না। আপনি এইখানে যে দূতাবাস যা করে ওদের, কিছু লোক আছে যাদের কোনো ইনকাম নাই, যাদের আপনাদের জিজ্ঞেস করা উচিত আপনার মাস চলে কি করে। আমি তাদের নাম বলতে চাই না, সবাই এই দেশের একেবারে প্রথম সারির বুদ্ধিজীবী। এর মধ্যে 4-5টা আমার ক্লাস ফ্রেন্ড সব কটা ফেল করা ছাত্র, বুদ্ধিজীবী। তোর লেখাপড়া তো কবে করলি? তুই তো লেখাপড়া করলি, আমার নোট দিয়ে তাও ফেল করলি। তো এখন হয়ে গেছে তাদের বুদ্ধিজীবীর সারি টাকার প্রথম আসরে তাদের নাম। আমি অ্যাবসলিউটলি শকড। তো এই সব জিনিস মনে রেখে হয় আমরা আমাদের বিশ্বাসকে, আমাদের উপলব্ধিকে জীবনে স্থান দেব। কারণ আমার জীবনে যা কিছু শিক্ষা, মাহমুদুর রহমানের জীবনে যা কিছু শিক্ষা, কি হান্নানের জীবনে যা কিছু শিক্ষা, কি সাদেক ভাইয়ের জীবনে যা কিছু শিক্ষা, তার 95% উৎসাহিত হয়েছে আমার ধর্মবোধ থেকে, ওই একটি বই থেকে, আর ওই এক মানুষ যাকে নিয়ে মুসলমান যত ইয়ার্কি করে, মুসলমান যত অপমান করে, এত অপমান আমি হিন্দুকেও করতে দেখতে। যেভাবে তার নাম নেয়, যে অশ্রদ্ধার সাথে তার নাম নেওয়া হয় এই বাংলাদেশে, ধর্মান্তরিত হয়তো কোনো অসুবিধা নাই। আমার বাসায় তো একটা পোস্টার লাগিয়ে দেবো, এখানে ধর্মান্তরিত হয়। মুসলমান হিন্দু যাহারা, তারা পূর্ণ হিন্দু হইবার জন্য 24 ঘন্টা খোলা রয়ে আছে এই বাড়ি। কাম টাচ দি গীতা অ্যান্ড বিকাম হিন্দু। তারপর আপনি বলেন যে আল্লাহ রসুল খারাপ, ইসলাম খারাপ, সব আমি মেনে নেবো। কিন্তু আপনি মুসলমান নাম ধারণ করে এটা যদি বলেন, আমি প্রতিবাদ করতে উঠে দাঁড়াবো। তারপরও আপনি যদি বলেন, আমি আপনাকে গলার টুটি চেপে ধরবো, তাতে আপনি আমাকে হয় মারবেন, তাহলে আমি আপনাকে মারবো। জীবনে এই একটা পজিশন এসছে জীবনে। আজকে টেরোরিজমের ডেফিনেশন দিয়ে আমাদের জন্য কবরের মধ্যে ঢুকিয়ে ফেলা হচ্ছে। আজকে নামাজ পড়তে আমার এক বন্ধুকে, যে 5 ওয়াক্ত সালাত পড়ে এই 7 নম্বর রোডে ধানমন্ডিতে, সারা জীবন মাথায় টুপি দিয়ে ওর সাথে দেখা হয় রাস্তায় আমার, সেদিকে টুপি পকেটে নিয়ে যায়, টুপি পকেটে নিয়ে যায়, লজ্জা লাগে। আমাকে ক্ষমা করবেন for the little outburst I had. I thank you for all the tolerance. Please forgive me if I have hurt anyone's sentiment. But I am excited probably because I am in very poor health. My diabetic level is 20 and my lower blood pressure is 125 all the time. So I get angry. I have a feeling I will not live very long. But I would not like to be buried in a country যেখানে আজানের আওয়াজ পাওয়া যায় না। Don't bury me, burn me. আছে গঙ্গার ধারে, এখানে আমাকে চিতায় জ্বালাবেন আপনারা। যদি সেই দিন এই দেশের মসজিদে আজান ধ্বনিত না হয়।